সো আজকে আমরা আমাদের ক্লাসের ফার্স্ট সেগমেন্টে রাইটিং সেকশনটা নিয়ে কাজ করব। কজ আমরা রাইটিং সেকশনের পার্ট 2 এর আমরা প্রায় 2 টাইপের এসে বা 3 ধরনের এসে দেখে ফেলেছি। নেক্সট টাইপটা আজকে আমরা দেখব। আর এর পরবর্তীতে আমরা আজকে স্পোকেন সেগমেন্টটা নিয়ে কিছুটা কাজ করব। অ্যান্ড আপনাদের অনেকের দেখছি যে আপনারা যে ওভারভিউটা লিখছেন, ওভারভিউতে বেশ কিছু প্রবলেম থাকছে। সো সেই ওভারভিউয়ের অংশটা নিয়ে কাজ করব। দেন আমরা আমাদের স্পোকেন সেগমেন্টের মাধ্যমে আজকের ক্লাসকে এন্ড করব। আর আজকে আপনাদের যেই মক টেস্টটা হবে সেই মক টেস্টের কোয়েশ্চেনে জাস্ট একটা গ্ল্যান্স আমি দেখিয়ে দিচ্ছি যে আজকের মক টেস্টের ডিফারেন্সটা কোন জায়গায়। ইউজুয়ালি আমরা অন্যান্য উইকে যে মক টেস্টগুলো দিয়েছিলাম সেই মক টেস্টের কোয়েশ্চেনগুলো কোয়াইট ইজিয়ার ছিল এই কারণেই যে আপনারা প্রত্যেকটা সেগমেন্ট বুঝে একটা অ্যান্সার করায় অভ্যস্ত হন। সো আজকের মকটা প্রিপেয়ার করা হয়েছে বিগত বিভিন্ন পরীক্ষায় আসা কোয়েশ্চেনের সংমিশ্রণে, অর্থাৎ যেইটার সবচেয়ে টাফ রিডিং 1 প্যাসেজ সেটাকে নিয়ে আসা হয়েছে, সবচেয়ে টাফ রিডিং 2 প্যাসেজ কোথাও থেকে নিয়ে আসা হয়েছে। এইভাবে সবগুলোর কম্বিনেশন একটা টাফ মডেল ক্রিয়েট করা হয়েছে। আজকের এক্সামে যদি আপনারা 6 ব্যান্ড প্লাস স্কোর করেন তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ আপনারা 7 ব্যান্ড প্লাস স্কোর করতে পারবেন। আর আজকের লিসেনিংয়ের ব্যাপারে যেই ব্যাপারটা না বললেই নয়, এখানে উপরে দেখুন প্রত্যেকটা লিসেনিংয়ের পাশে আলাদা করে কোনো ভিডিও না দিয়ে এখানে অডিও ক্লিপটার গুগল ড্রাইভ ফাইল আমি আমার গুগল ড্রাইভে আপলোড করে সেইটার কিউআর কোডটা এখানে প্রোভাইড করে দিয়েছি। আপনারা এই কোডটা স্ক্যান করলেই পুরো অডিওটা শুনতে পারবেন অ্যাকচুয়াল আইএলস এক্সামের স্পিডে এবং অ্যাকচুয়াল স্ক্রিপ্টের সমপরিমাণ কথায়। তো দেখুন পার্ট 1-এর পাশে যে কিওয়ার্ডটা আছে এটা পার্ট 1 করার সময় আপনারা স্ক্যান করবেন, পার্ট 2 এর কিওয়ার্ডটা পার্ট 2 করার সময় স্ক্যান করবেন এবং পার্ট 3 এর কিওয়ার্ড আপনারা পার্ট 3 সময় স্ক্যান করবেন। এভাবে ইচ অ্যান্ড এভরি কিওয়ার্ড স্ক্যান করবেন উক্ত কোয়েশ্চেনটা সলভ করার টাইমে। সো এটা গেল বেসিক কথাবার্তা। আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের আলোচনায়। সো আজকে আমরা যেই অংশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএলস রাইটিং টাস্ক 2 এর টাইপ 4 প্রবলেম সলিউশন এসে। এই পুরো এসের এই বিষয়টাকে আমরা জাস্ট একটা লাইনের মাধ্যমেই এক্সপ্লেন করতে পারি। সেই লাইনটা কি? দিস নট কমপ্লিটলি এন টিচিং রেডি ডেফিনেশন, স্ট্রাকচার, স্ট্র্যাটেজিস, এক্সাম্পল, গোল্ডেন রুলস, ব্যান্ড 8+ মডেল। এইখানে আমি টিচিং রেডি মেথড ইউজ করছি। টিচিং রেডি মেথড ইউজ বলতে কি বোঝায় যে আমরা প্রত্যেকটা এসে সলভ করার জন্য যে ফ্লো ব্যবহার করব সেই ফ্লোটার মাধ্যমে বুঝবো। আমরা বিগতগুলো কিন্তু নর্মাল মেথডে করছি যে স্টুডেন্ট রেডি মেথড বলে, আর এটাকে বলে টিচিং রেডি মেথড, যেখানে আপনাকে প্রত্যেকটা ধাপ নিয়ে কীভাবে কাজ করতে হবে সেটা ফ্লোতে আমরা দেখছি। যেমন ডেফিনেশন, স্ট্রাকচার, স্ট্র্যাটেজিস, এক্সাম্পলস, গোল্ডেন রুলস অ্যান্ড ব্যান্ড 8-এর মডেল। সো আসুন আমরা আমাদের প্রথম ডেফিনেশনে চলে যাই। হোয়াট ইজ আ প্রবলেম সলিউশন এসে? এখন আপনাকে পরীক্ষায় বিভিন্ন ধরনের এসে বা রচনা লিখতে দেওয়া হয়। সমস্যা এবং এর সমাধানমূলক এসে হচ্ছে গিয়ে এই প্রবলেম সলিউশন এসে। যেমন মনে আছে আপনারা যখন ইন্টারে পড়তেন অথবা এসএসসি দিয়েছিলেন তখন মাঝে মাঝে কিছু প্যারাগ্রাফ দেওয়া হতো যেখানে বলা হতো আপনার এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং যে ঘটে এই সংক্রান্ত একটা এসে লিখুন। আপনি কিন্তু সেখানে প্রথমে প্রবলেমটা নিয়ে আলোচনা করতেন যে আপনার এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং কেন ঘটে। এরপরে আপনি এক্সপ্লেইন করতেন যে এই লোডশেডিং প্রতিকারের উপায় কী কী পদক্ষেপ গ্রহণ করে আপনি আপনার এলাকার লোডশেডিং ক্লোজ করতে পারেন। সো এই যে আপনি প্রথমে প্রবলেম নিয়ে ডিসকাশন করলেন, দেন সলিউশন দিলেন, দ্যাট ইজ কল্ড দ্য প্রবলেম সলিউশন এসে। জাস্ট লেট মি চেক যে কেউ কি ওয়েটিং রুমে ওয়েট করছেন কিনা। জি, এখানে একজন ওয়েট করছেন। সো প্রথমে আমরা যেই কথা বললাম যে প্রবলেম সলিউশন এসে, প্রবলেম সলিউশন এসেতে আমরা প্রথমে সমস্যা নিয়ে আলোচনা করব, এরপরে আমরা সমাধান করব। সো দেখা যাক এখানে বিস্তারিততে কী লেখা হয়েছে। ইউ আর গিভেন আ সিচুয়েশন উইথ ওয়ান অর মোর প্রবলেমস অ্যান্ড ইউ মাস্ট আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লোর দ্য প্রবলেমস, সাজেস্ট সলিউশনস। এখন এইখানে এসটাকে আলাদা লেখার কারণ কি? আপনি অনেক সময় দেখা যায় যে আপনারা লেখার সময় শুধু একটা প্রবলেমকে আইডেন্টিফাই করেন, যেটা কখনোই একটা প্রবলেম সলিউশন এসের আদর্শ রূপ নয়। আবার অনেকে আছেন যে কী কারণে লোডশেডিং ঘটে এটা নিয়ে বিস্তারিত প্যারাগ্রাফ লিখেন, কিন্তু এরপরে সলিউশন দেওয়ার বেলায় 1 অথবা 2 লাইন লিখে অথবা কখনো কোনো লাইন না লিখেই আপনার লেখাকে দি এন্ড করে দেন। এইগুলো হচ্ছে আপনার প্রবলেম সলিউশন এসের মোস্ট কমন এবং গড়পত্রা যেই ভুলটা করে থাকে সেটি। এখন আপনি এখানে একটা কোয়েশ্চেন আস্ক করা হতে পারে আপনাকে, হোয়াট আর দ্য কজেস অ্যান্ড সলিউশনস, কারণগুলো কী কী এবং সমাধান কী। দেন ট্রিট কজ অ্যাজ দ্য প্রবলেমস অরিজিন,
এটার পেছনে অর্থ কি দেখেন, আপনি যখন বলবেন আপনার এলাকায় লোডশেডিং ঘটছে তার পিছনে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, যেমন আপনার এলাকায় বিদ্যুতের সাপ্লাই প্রয়োজনের তুলনায় কম, দ্বিতীয়ত হতে পারে আপনার এলাকায় বিদ্যুতের অবকাঠামো দুর্বল, তৃতীয়ত হতে পারে আপনার এলাকায় অনেক অবৈধ বিদ্যুতের লাইন রয়েছে যেই কারণে বিদ্যুৎ যেই সাপ্লাই আসে সেইগুলো অনেক মানুষ বিল না দিয়ে ইউজ করে ফেলতেছে, যে কারণে কারেন্টের শর্টেজ দেখা যাচ্ছে। এছাড়া আরও হতে পারে আপনার এলাকা মফস্বল এরিয়ায় যেখানে হচ্ছে কি যোগাযোগ ব্যবস্থা ভালো না, তো বিদ্যুতে কোনো সমস্যা হলে বিদ্যুৎ কর্মীরা এসে সেটা মেরামত করতে প্রচণ্ড সময় লাগে। সো এইগুলো হচ্ছে প্রবলেম। এখন সলিউশন লেখার সময় আপনি আবার ভিন্ন সলিউশন লেখা শুরু করেন যে সরকার ব্যবস্থার উন্নত করতে হবে কিংবা অন্যান্য পদ্ধতির কথা, বাট প্রবলেম সলিউশন এসের মেইন পার্টটাই হচ্ছে আপনি যেই প্রবলেমগুলো বললেন সলিউশনে গিয়ে ঠিক তার সেই সমাধানগুলোই দিতে হবে। যেমন আপনি যখন প্রবলেমে বলছেন যে আপনার এলাকা মফস্বলে অবস্থিত, এখানে বিদ্যুতের সেরকম সুন্দর অবকাঠামো নেই, তখন আপনার সেখানে সলিউশন কি দিতে হবে, সলিউশনে লিখতে হবে যে সুতরাং আমার উক্ত এলাকায় পল্লী বিদ্যুতের একটি অস্থায়ী অবকাঠামো নির্মাণ করতে হবে যেন বিদ্যুৎ সেবা যে কোনো মুহূর্তে পাওয়া যায়। তারপরে দ্বিতীয়ত আপনার এলাকায় বিদ্যুতের সাপ্লাই চাহিদার তুলনায় কম, তো কী করতে হবে, এখানে অতিরিক্ত বিদ্যুতের খাম্বা স্থাপন করতে হবে, এরপরে বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি করতে হবে। তারপরে এখানে যদি লেখা থাকে যে আপনার এলাকায় হচ্ছে কি বিদ্যুৎ বিভ্রাট ঘটলে সেটা দেখাশোনা করতে কোনো কর্মী আসেন না, তো আপনার এলাকায় যে অস্থায়ী বিদ্যুৎ স্টেশন নির্মাণ করা হয়েছে সেখান থেকে এই সমস্যার সলিউশন হতে পারে। সো দেখলেন আপনি যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করছেন সেই প্রবলেমগুলোর সলিউশনগুলোই কিন্তু হচ্ছে গিয়ে আপনি এখানে দেবেন, ভিন্ন কোনো সলিউশন আনবেন না। যেমন আপনি বললেন যে এই এলাকার বিদ্যুৎ মন্ত্রী বা বিদ্যুৎ কর্মীদের পরিবর্তন করতে হবে, ইটসেট্রা রিজনস যে আপনি প্রবলেমের শো করেননি। হ্যাঁ, আপনি যদি প্রবলেমের শো করেন যে আপনার এলাকায় নির্বাচনী ব্যক্তিত্ব পরিবর্তন দরকার কেননা সে বিদ্যুৎ নিয়ে কাজ করছে না, তখন আপনি সলিউশনে সেটাকে বলতে পারবেন। সো আশা করি মেইন জায়গাটা আমি বুঝাতে পারছি যে আপনারা কোন জায়গায় প্রবলেম সলিউশন এসেতে ভুল করেন। আপনারা প্রবলেম লিখে সলিউশনের সাথে সেই প্রবলেমের কোনো যোগাযোগ রাখেন না, প্রবলেম ইচ্ছা মতো লিখে যান 5টা, সলিউশন লিখে যান ইচ্ছে মতো 5টা, বাট এটা করা যাবে না, অলওয়েজ লেখা প্রবলেমগুলোরই সলিউশন দিতে হবে। এখন দ্বিতীয় আরেকটা জায়গা, হাউ টু আইডেন্টিফাই দিস কোশ্চেন টাইপ, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে কোশ্চেন করে যে ভাই এটা যে প্রবলেম সলিউশন এসে এটা তো আমি সেটাই বুঝি নাই, তাহলে আমি যে এই মেথড ইউজ করব সেটা আমি কিভাবে করব। সো এই কারণে আমাদের লেখার শুরুতেই আইডেন্টিফাই করতে হবে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি, এটা কি অপিনিয়ন বেসড এসে, আর এটা প্রবলেম সলিউশন এসে, অথবা এটা ডিসকাশন এসে। সো আপনি যখন প্রথমে আইডেন্টিফাই করতে পারবেন তখনই কিন্তু আপনি সেই উক্ত মেথডগুলো অ্যাপ্লাই করতে পারবেন যে প্রবলেম সলিউশনের অ্যান্সার কীরকম হবে, এই মেথডগুলো অ্যাপ্লাই করব। আপনি যদি কোশ্চেন দেখে আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু আপনি দেখা যাবে ডিসকাশনের মেথড অথবা অন্য কোনো একটা মেথড যেখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মেথডে লিখে রাখবেন। সো আসুন আমরা দেখি কিভাবে আইডেন্টিফাই করব। কমন কিছু ফ্রেজ যেগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা একটা প্রবলেম সলিউশন এসে। সো ফার্স্ট ফ্রেজ ইজ হোয়াট আর দ্য প্রবলেমস অ্যান্ড সলিউশনস। কোয়েশ্চেনেই এটা সরাসরি উল্লেখ থাকবে এইখানে সমস্যার কারণগুলো কি এবং সমাধান কি, এটা দেখলে যে কেউ আইডেন্টিফাই করতে পারবে এটা একটা প্রবলেম সলিউশন এসে। সেকেন্ডলি কোয়েশ্চেনে যদি থাকে হোয়াট আর দ্য কজেস অফ দিস ইস্যু অ্যান্ড হাউ ক্যান ইট বি সলভ, এইটার কারণগুলো কি কি এবং এর সমাধান কিভাবে হতে পারে। তৃতীয় যেটা থাকতে পারে ওয়াই ইজ দিস হ্যাপেনিং, হোয়াট ক্যান বি ডান, এটা কেন ঘটছে, এটা কিভাবে সমাধান করা যেতে পারে বা এর সমাধানার্থে আমরা কি করতে পারি। তো এই 3 টাইপের কোশ্চেন যখন আপনি আপনার প্রশ্নে দেখতে পাবেন তখনই নিঃসন্দেহে আইডেন্টিফাই করতে পারবেন এটা একটা প্রবলেম সলিউশন এসে। এখন শর্টকাটে যদি আমরা বলি, ইফ ইউ সি প্রবলেমস প্লাস সলিউশন, কজেস প্লাস সলিউশন, দিস টাইপ, অর্থাৎ প্রশ্নে প্রবলেম সলিউশন অথবা কজ প্লাস সলিউশন এই 2টা ওয়ার্ড দেখা মাত্রই আপনি বুঝবেন এটা একটা প্রবলেম সলিউশন এসে। যখন বুঝে গেলেন এটা প্রবলেম সলিউশন এসে, তখন আপনি নিচের এই স্ট্রাকচারটা অবলম্বন করে আপনার এসেটা লিখবেন। তো এই এসেতে আপনি দেখতে পাচ্ছেন 5টা পার্ট থাকবে, 5 পার্ট ফর ব্যান্ড 8 স্ট্রাকচার। এখানে 5টা পার্ট থাকবে ব্যান্ড 8 স্ট্রাকচারের জন্য। আমরা যেমন বিগত ক্লাসে দেখেছিলাম যদি সেইখানে আপনাকে 2টা সাইড নিয়ে আলোচনা না করতে বলে অথবা মতামত না দিতে বলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি 4র্থ প্যারাটা স্কিপ করতেন। আমি কিন্তু গত ক্লাসের নোটে স্পষ্টভাবে দেখিয়েছিলাম কোন ক্ষেত্রে সেটা 5 প্যারায় অ্যান্সার করতে হবে, কোন ক্ষেত্রে সেটা 4 প্যারায় অ্যান্সার করতে হবে। এমনি শাহেদ এই নিয়ে একটা কোয়েশ্চেনও করেছিলাম, আমি তাকে ক্লারিফিকেশন দিয়েছিলাম। বাট এই যে যখন আপনি এই প্রবলেম সলিউশন এসে লিখছেন তখন নিঃসন্দেহে এটা হবে একটা 5টা পার্টের প্রবলেম সলিউশন এসে। সো এখানে প্রথমে কি থাকছে, অ্যাজ ইউজুয়াল ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আপনি কি করবেন, ইন্ট্রোডাকশনে আপনি করবেন প্যারাফ্রেজিং।
প্যারাফ্রেজিং নিয়ে আশা করি আর কোনো আপনাদের ডাউট নেই, কেননা আপনারা সেই বিগত 12-13 দিন ধরে প্যারাফ্রেজিং করে আসছেন প্রত্যেকটা রাইটিং টাস্কের শুরুতে, এবং আপনাদের প্যারাফ্রেজিং অলওয়েজ কারেক্ট মেথডেই থাকছে, আমি সেটা দেখেছি। দ্বিতীয়ত আপনারা কি করবেন ইন্ট্রোডাকশনে, স্টেট ইউ উইল ডিসকাস প্রবলেমস প্লাস সলিউশন। আপনি এটা আপনার প্যারাফ্রেজিংয়ের পরে জানালেন যে আপনি এই এসেতে আপনি সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং সমাধান নিয়েও আলোচনা করবেন। এটা কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুলস। আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা শুধু প্যারাফ্রেজিং করি, কোশ্চেনে কিছু কথা লিখি, আমাদের এসে লিখি, ভাবি যে আমরা পরে দেখাবো সমস্যা কোনগুলো সমাধান কোনগুলো, বাট না, আপনি আপনার ইন্ট্রোডাকশন বা ভূমিকাতেই অবশ্যই এটা লিখে দিবেন যে উক্ত এসেতে আমি পর্যায়ক্রমে বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে কাজ করব বা লিখব। এবার আসুন দেখি একটা এক্সাম্পল স্টার্টার। আপনারা যদি ভাবেন যে ভাই আমার তো এটা মুখস্থ করতে অনেকটা ঝামেলা হচ্ছে, আমি এই এক্স্যাক্টলি এই মেথডগুলো ফলো করে লিখতে চাই, সো এইখানে আপনারা তখন লিখতে পারেন, দ্য ইস্যু অফ ড্যাশ হ্যাজ বিকাম ইনক্রিজিংলি সিরিয়াস, দিস এসে উইল এক্সপ্লোর দ্য মেইন প্রবলেমস অ্যান্ড সাজেস্ট পসিবল সলিউশনস। এটা কোন বাক্যের প্যারাফ্রেজিং? এটা কিন্তু প্যারাফ্রেজিং না, এটা হচ্ছে স্টেট ইউ উইল ডিসকাস প্রবলেমস প্লাস সলিউশন। সো কী করতে হবে ইন্ট্রোডাকশনে? প্রথমে কোশ্চেনে দেওয়া বাক্যটি প্যারাফ্রেজ করতে হবে, এরপরে হুবহু নিচের বাক্যটিকে কপি পেস্ট করে দিতে হবে আপনার খাতায় এই শূন্য স্থানে উক্ত এসের টপিকটি বসানোর মাধ্যমে। যেমন দ্য ইস্যু অফ ইলেকট্রিসিটি অর লোড শেডিং হ্যাজ বিকাম ইনক্রিজিংলি সিরিয়াস, দিস এসে উইল এক্সপ্লোর দ্য মেইন প্রবলেমস অ্যান্ড সাজেস্ট পসিবল সলিউশনস। ধরেন আপনি আপনার এলাকার লোডশেডিং নিয়ে কাজ করছেন, তখন এখানে কি হবে, এই লোডশেডিংয়ের ইস্যুটা অনেক সিরিয়াস হয়ে উঠেছে আমার এলাকাতে, এই এসেটা সেসব বিষয় নিয়ে আলোচনা করবে যা নির্দেশ করবে এইটা হওয়ার প্রধান কারণ, এবং সাজেস্ট করবে বা পরামর্শ দেবে অন্যতম প্রধান সমাধানসমূহ। সো এইভাবে দেখেন আপনার কিন্তু ইন্ট্রোডাকশনটা খুবই পারফেক্ট হইলো। আমি আজকে যার কথা গ্রুপে পোস্ট করছি তার ব্যাপারে যদি আমি বলি, তার রাইটিং সেগমেন্টে একটা জিনিস আমি প্রথমে দেখেছিলাম, তার রাইটিং সেগমেন্ট অনেকটাই উইক ছিল। আপনারা তার স্পোকিংয়ের মার্কটা দেখলে বুঝবেন সে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকারও ছিল না, কিন্তু সে কিন্তু একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকারও ছিল না। তো এই ক্ষেত্রে সে একজন ভালো স্কোরিংয়ের ক্ষেত্রে তার রাইটিংয়ে কী ভূমিকা রাখছে, সে তার রাইটিং সেগমেন্টের সময় প্রত্যেকটা সেগমেন্টে আমাকে যা জানিয়েছে, সে এইখানে যে এক্সাম্পল স্টার্টার অথবা এই শূন্যস্থানমূলক যে বাক্যগুলো থাকে এগুলো সে ইউজ করছে, আর তার লেখায় একাডেমিক ওয়ার্ডসের আধিক্য ছিল। এই দুইটা বিষয় কিন্তু তার রাইটিং সেগমেন্টে 8 ব্যান্ড স্কোর ক্র্যাক করতে হেল্প করছে। আর রিডিং, দ্যাট ওয়ান ইজ পিওরলি প্র্যাকটিস। সে রেগুলার প্রত্যেক দিন এক সেট ক্লাসের দেওয়া কোয়েশ্চেন্স এবং কেমব্রিজ থেকে এক সেট 2 সেট করে সলভ করছে, অর্থাৎ সে লাস্ট 30 দিনে প্রায় 60 সেটের মতো রিডিং সলভ করছে, যেটা তার রিডিংয়ের স্কোরকে এতটা বুস্টিং করছে। এখন রিডিং আর লিসেনিং কিন্তু কোয়াইট সিমিলার আর কমন। আপনি যদি রিডিং বেশি প্র্যাকটিস করেন আপনার লিসেনিংয়ে অ্যাডভান্টেজ হবে, আর আপনি যদি লিসেনিং বেশি প্র্যাকটিস করেন আপনার রিডিংয়েও অ্যাডভান্টেজ হবে। এরপরে আসছি ওভারভিউ। ওভারভিউ কি? ব্যান্ড 8 অ্যাড অন অপশনাল। এই ওভারভিউটা আপনার জন্য বাধ্যতামূলক নয়, আপনি চাইলে এটা লিখতে পারেন, চাইলে আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন। সো এখানে কি বলা হয়, 1 to general statements about the seriousness and need for action। আপনি ওই সমস্যাটার কতটা গুরুত্বপূর্ণ, কতটা সিরিয়াস, এইটা একটি বা দুইটি বাক্যে ব্যাখ্যা করবেন। যেমন ধরেন আপনি বললেন যে আপনার এলাকায় লোডশেডিংয়ের কারণে আপনার এলাকার লোকজন অর্থনৈতিক এবং অন্যান্য সামগ্রিক অবকাঠামোর দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই এটা দ্রুত প্রতিকার বা সমস্যার সমাধানের প্রয়োজন। যখন এরকম একটা বাক্য দিয়ে আপনি দিলেন তখন সেটা একটা পারফেক্ট ওভারভিউ হিসেবে কাউন্টেড হবে। লেট মি গিভ অ্যান এক্সাম্পল। In our locality, the problem of load shedding is increasing day by day. Because of it, our educational and other infrastructure is falling. So it needs an immediate solution. So এইভাবে আপনি একটা ওভারভিউ দিতে পারেন। ওভারভিউতে দেখুন বাইরের কোনো কিছু নিয়ে আলোচনা করিনি, সমস্যাটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটার কি করা উচিত তা আপনি একটি বা দুইটি বাক্যে বললেন। এটার ইজি একটা মেথড বলি মনে রাখার। যেমন আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারকে আপনি বিস্তারিত বললেন আমার এই হয়েছে, ওই লক্ষণ হয়েছে, এরকম। ডক্টর আপনাকে বল কি যে আপনি লক্ষণ বলেন আপনার কি হয়েছে অ্যাকচুয়ালি, আর হচ্ছে কি আপনি কি চাচ্ছেন এখানে মূলত। আপনি তখন বললেন যে ডক্টর আমার গলা খুব ব্যথা করতেছে, গলা দিয়ে কথা বলতে পারতেছি না, সো আমি এই গলা ব্যথা থেকে মুক্তি পাইতে চাই, এই জন্য কী করা লাগবে। এইরকম একটা অ্যান্সারই হবে আপনার ওভারভিউতে। সো এই ওভারভিউটা কী করে, includes this boost CC score. সো এটা কারেক্টনেস কোহিশন স্কোর আপনাকে বাড়িয়ে দেবে যদি আপনি ওভারভিউটা অ্যাড করেন আপনার লেখার মাঝখানে। সো আমি সাজেশন দেবো আপনি আপনার লেখার মাঝখানে এই ওভারভিউটাকে অবশ্যই অ্যাড করেন। এরপরে আসছি বডি ওয়ানে। বডি ওয়ানে আপনি কী নিয়ে আলোচনা করবেন। আপনাদের মাঝে অনেকের একটা কমন মিস্টেক দেখা যায়, যেমন আপনারা করেন বডি ওয়ানেই লেখা শুরু করেন যে সমস্যার সমাধান। যেমন লেখেন আমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটছে, কেননা এখানে বিদ্যুতের কোনো
অবকাঠামো বা স্থাপনা নেই। তো আমি চাই আমার এলাকায় একটা পল্লী বিদ্যুতের ভবন স্থাপন করা হোক যেন তারা বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন। আপনারা বডি ওয়ানেই দুইটাই লিখে ফেলেন, কারণও লিখে ফেলেন, ওর সাথে সলিউশনও লিখে ফেলেন। এরপরে আপনি আরেকটা কারণ দেন, সেটা সলিউশন দেন। বডি টুতে গিয়েও একই কাজ করেন। বাট এইটা হচ্ছে কি একটা সবচেয়ে বড় ভুল বা রেড ফ্ল্যাগ আইএলস একাডেমিক রাইটিংয়ের প্রবলেম সলিউশন এসের ক্ষেত্রে। আপনি বডি ওয়ানে অনলি প্রবলেমস বা কজেস অর্থাৎ সমস্যা এবং সমস্যার কারণগুলো লিখবেন। তো এইখানে টপিক সেন্টেন্সটা কী হবে? টপিক সেন্টেন্স দ্য প্রবলেম, অর্থাৎ এখানে আপনার মুখ্য বিবেচ্য আলোচ্য বিষয় সমস্যাসমূহ। এরপর আপনি সমস্যাগুলো এক্সপ্লেইন করেন যে আপনার এলাকায় এই সমস্যাটা হয়েছে। একটা এক্সাম্পল দিতে পারেন যে বিগত কয়েক মাস আগে আমার যখন বার্ষিক পরীক্ষা ছিল, পরীক্ষাকালীন সময় আমার এলাকায় লোডশেডিং হয়। পরীক্ষার আগের রাতে আমি একদিনও ভালো মতো পড়া রিভিশন করে যেতে পারিনি, যেটা আমার ফলাফলে নেগেটিভ প্রভাব ফেলে। সো এইরকম একটা রিয়েল লাইফ এক্সাম্পলও কিন্তু আপনি অ্যাড করতে পারেন আপনার বডি প্যারাগ্রাফ ওয়ানে। বা আপনি এইভাবে লেখা শুরু করতে পারেন, ওয়ান মেজর প্রবলেম দ্যাট ইজ ইন আওয়ার লোকালিটি ইজ লোড শেডিং অ্যান্ড দ্য মেইন কজেস অফ দ্য লোড শেডিং আর দ্য ইনফ্রিকুয়েন্ট পাওয়ার সাপ্লাই ফ্রম দি ন্যাশনাল গ্রিড। যে আমার এলাকার একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে লোডশেডিং। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে জাতীয় গ্রিড থেকে অপর্যাপ্ত বা অসম্পূর্ণ বিদ্যুতের সরবরাহ। সো এই যে দেখেন, আপনি এইভাবে আপনার প্রবলেমগুলোকে স্টেট করতেছেন, আবার এক্সাম্পল অ্যাড করতেছেন। ফর দিস ইনসাফিসিয়েন্ট অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিসিটি উই কান্ট গেট ইনাফ ইলেকট্রিসিটি ইন দ্য নাইট টাইম. Last month when I had a final examination, I didn't got the power supply, so there was no light, so it defect my revision materials and revision work before the exam night, so it hampers my exam. So এইভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন, যে একটা উদাহরণ দিলেন। তো শর্টকাটে আপনি মনে রাখার জন্য আপনি কি করবেন? You may present problem A, explain example. সমস্যা এ বলবেন, লোডশেডিং কী কারণে হয় এক্সপ্লেইন করলেন, এই কারণটা অ্যাকচুয়ালি কেন ঘটে। এরপর একটা এক্সাম্পল দিলেন যে লোডশেডিং না থাকায় আপনি কি ফেস করছিলেন। এরপরে প্রবলেম বি, ধরেন আপনি বললেন যে আপনার এলাকা অত্যন্ত মফস্বলে, এখানে শহর থেকে বিদ্যুতের তার যায় না, অথবা আপনার এলাকায় অনেকে অবৈধ বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করছে, অটো বা রিক্সার চার্জিং স্টেশন বসিয়েছে, যে কারণে বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় সেখানে বিদ্যুৎ সরবরাহের অভাবে আপনাদের এলাকায় লোডশেডিং হচ্ছে। তো এক্সপ্লেইন দিলেন, একটা রিয়েল লাইফ এক্সাম্পলও দিলেন, যেমন অটো গ্যারেজ বা রিক্সা গ্যারেজের একটা এক্সাম্পল। এইভাবে আপনি একটা কমপ্লিট বা পরিপূর্ণ বডি ওয়ান লিখতে পারেন। বডি ওয়ান লেখার স্ট্রাকচারটা আমি রিপিট করি। প্রবলেম এ, এক্সপ্লেইন এক্সাম্পল। সমস্যা এ এর কারণ বলেন, ব্যাখ্যা করেন, উদাহরণ দেন। সমস্যা বি এর কারণ বলেন, ব্যাখ্যা করেন, উদাহরণ দেন। এইভাবে আপনি আপনার বডি ওয়ান কভার করবেন। ওভারভিউ তো আপনি বুঝছেন যে সমস্যাটা কতটা সিরিয়াস, এটা বোঝানো আপনার কাজ। ইন্ট্রোডাকশন তো বুঝছেন যে প্যারাফ্রেজ করবেন, তারপরে দ্বিতীয় কাজ করবেন স্টেট ইউ উইল ডিসকাস প্রবলেম প্লাস সলিউশন, যার জন্য আমি একটা মুখস্থ সেন্টেন্স দিয়ে দিচ্ছি, যেখানে আপনি জাস্ট ওয়ার্ডটাকে ইনপুট করলে হয়ে যাবে। যেমন লোডশেডিংয়ের বেলায় এখানে ইনপুট করবেন, দ্য ইস্যু অফ লোডশেডিং হ্যাজ বিকাম ইনক্রিজিংলি সিরিয়াস, দিস এসে উইল এক্সপ্লোর দ্য মেইন প্রবলেমস অ্যান্ড সাজেস্ট পসিবল সলিউশনস। এরপরে চলে আসছি বডি প্যারাগ্রাফ 2তে, যেখানে আমরা সমাধান নিয়ে কাজ করব। সো এইখানে সমাধানটা কি? ফার্স্ট থিং, টপিক সেন্টেন্স দ্য সলিউশন। এবার আপনি আপনার সমাধান দেবেন। এতক্ষণ আপনি বলছেন আপনার এলাকায় কারেন্টের এই সমস্যা এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, এ দায়ী, ও করছে, ওই কারণে হয়েছে, এই রকম হয়েছিল। এইবার আপনি আসবেন সমাধানে। সমাধানের একটা কারণ দেবেন এবং এর একটা এক্সাম্পল দেবেন। যেমন ধরেন আপনি বললেন যে আপনাদের এলাকায় যখন অবৈধ বিদ্যুতের স্থাপনাগুলোকে বন্ধ করে দিয়েছিল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিগত বছরে, তখন আপনার এলাকায় বিদ্যুৎ সংযোগের উন্নতি ঘটেছিল। পরবর্তীতে আবার এই লাইনগুলো যখন হয়ে যায়, তখন আপনাদের এলাকায় আবার লোডশেডিং হয়। সুতরাং অবৈধ বিদ্যুৎ স্থাপনা উচ্ছেদই হতে পারে আপনার এলাকার বিদ্যুৎ সমস্যার সমাধান। সো এই যে আপনি একটা সলিউশন দিলেন, সলিউশনের একটা এক্সাম্পল দিলেন, সলিউশন দেবেন, সলিউশনের এক্সপ্লেনেশন দেবেন, অ্যান্ড দেন একটা এক্সাম্পল দেবেন। এইভাবে আপনার একটা কমপ্লিট বডি টু ক্রিয়েট হবে। এখন আপনি কি এখানে একটা সলিউশন দেবেন? না, এখানে আপনি ন্যূনতম পক্ষে 3টি সলিউশন দেবেন। বেটার হয় 3 থেকে 5-এর রেঞ্জের ভেতরে সলিউশন দিলে, অর্থাৎ 3 থেকে 5টি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন আপনার বডি প্যারাগ্রাফ 2তে। এর পরবর্তীতে আসি কনক্লুশনসে। কনক্লুশনস বলতে কি বোঝায়? কনক্লুশন, উপসংহার। এখানে সামারাইজ দ্য প্রবলেম, সলিউশনস, নো নিউ আইডিয়াস। এইখানে আপনি একটা সামারি দেবেন যে হ্যাঁ, আমাদের দেশ একটা উন্নয়নশীল দেশ, এই দেশে বিদ্যুতের সমস্যা আগে থেকেই আছে। সো এইখানে বিদ্যুতের সমস্যাগুলো হচ্ছে কি অপর্যাপ্ত বিদ্যুতের সাপ্লাই, তারপর অবৈধ বিদ্যুৎ স্থাপনা, তারপরে হচ্ছে কি বিদ্যুৎ কর্মকর্তাদের অনিয়ম অনীতি, তারপর গ্রাম অঞ্চলে বিদ্যুতের কম সরবরাহ দেওয়া, এগুলো এবং এগুলোর সমস্যার সমাধানে আমাদের দেশের সরকার কিংবা এলাকার জনগণ
বিদ্যুৎ পরিকল্পনা কেন্দ্রের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নিতে পারে। সো এই যে একটা আপনি কনক্লুশন দিলেন, যেটা শুনে একটা লোক স্যাটিসফ্যাকশন পাবে যে না এখানে কি বলছে, আমি টোটাল আইডিয়াটা এক লাইনে পাইছি এবং এর সমাধানও সে কী বুঝাইতে চাইছে সেটাও আমি এক লাইনে পাইছি। দিস উইল বি দ্য কনক্লুশনে যেটা মনে রাখতে হবে, নো নিউ আইডিয়াস। অনেকে আছেন লিখতে লিখতে লেখায় হুতাশে কনক্লুশনের নতুন একটা সমস্যার নাম উল্লেখ করে ফেলেন অথবা নতুন একটা সমাধান ইনপুট দিয়ে দেন, যেটা একটা বড় রেড ফ্ল্যাগ আপনার আইএলসে মার্কিং কম পাওয়ার জন্য। সো আই গেস আপনারা বুঝতে পারছেন যে কোন 5টা পোর্শনে আপনি আপনার রাইটিং টাস্ক 2 এর এই প্রবলেম সলিউশন এসেটা লিখবেন। এইখানে আমি আবারও রিপিট করছি, এখানে অনেকে বলবেন যে এই ওভারভিউ কি দেওয়া ম্যান্ডেটরি না, ওভারভিউ দেওয়া ম্যান্ডেটরি না, তবে ওভারভিউ যদি আপনি অ্যাকচুয়ালি সুন্দর করে লিখতে পারেন দিস উইল বুস্ট ইয়োর স্কোর। এইখানে দেখুন আমি লিখেই দিয়েছি দিস উইল বুস্ট ইয়োর স্কোর। এখন অনেক জায়গায় বলা হয় যে প্রবলেম সলিউশন এসে আসলে কোনো ওভারভিউ দিতে হয় না, বাট আই উইল সাজেস্ট আপনারা ওভারভিউ দেন, কজ ওভারভিউ ঠিকঠাক দিতে পারলে আপনাদের মার্কিংটা বৃদ্ধি পাবে। এরপরে চলে আসি গোল্ডেন রুলস ফর ব্যান্ড 8+। আমরা সেই প্রথম দিন থেকে আজ অবধি প্রত্যেক দিনই প্রত্যেকটা টপিকেই আমরা শিখছি যে আমাদের কী করা উচিত না, কী করলে ব্যান্ড 8+ পাবো। সো অ্যাড্রেস বোথ প্রবলেম সলিউশন, এইটা একদম আপনার জন্য ফরজ কাজ। এখানে প্রবলেমের কথা ব্যাখ্যা করা, সলিউশনও ব্যাখ্যা করা। কোনোভাবেই যেন একটা প্যারাতে 2টা বিষয় নিয়ে আপনি আলোচনা না করেন। বডি 3তে বডি প্যারাগ্রাফ 1 থার্ড প্যারাতে থাকবে প্রবলেমস এবং 4th প্যারা অর্থাৎ বডি প্যারাগ্রাফ 2তে অলওয়েজ থাকবে সলিউশনস। ইউজ ক্লিয়ার লজিক্যাল অর্গানাইজেশন। এখন আপনি সঠিক একটা ব্যাখ্যা ইউজ করবেন, কেননা আপনি অনেক সময় বলে বসলেন যে আমার এলাকা হচ্ছে গিয়ে অত্যন্ত গ্রামাঞ্চলে, এইখানে হচ্ছে গিয়ে সেরকম বিদ্যুতের সরবরাহ নেই, সো হচ্ছে গিয়ে এই গ্রাম্য অঞ্চলে ভূত জিন পড়ে থাকে, তো এইখানে বিদ্যুৎ না থাকাটাই স্বাভাবিক। এরকম অদ্ভুত বিদ্ঘুটে লজিক যদি দাঁড় করায় দেন তাইলে আপনার মার্ক দেখবেন অর্ধেক নাই সাথে সাথে। সো এখানে আপনি ক্লিয়ার লজিক ইউজ করবেন, মানে যেটা বাস্তবে মেক সেন্স করে অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স। সেকেন্ডলি ইউজ ফর্মাল অর অ্যাকাডেমিক টোন। এখন ফর্মাল বা অ্যাকাডেমিক টোন বলতে কী বোঝায়, আমি দেখবেন আপনাদের নিয়মিত যেই অ্যাকাডেমিক ওয়ার্ডসগুলো দিই সেই অ্যাকাডেমিক ওয়ার্ডগুলো আপনারা এখানে ইউজ করবেন। এবং বিগত 2টা অ্যাকাডেমিক পিডিএফে আপনারা হয়তো খেয়াল করেছেন আগের তুলনায় আরও বেশি হায়ার লেভেল অফ লেক্সিক্যাল রিসোর্সেস প্রোভাইড করা হচ্ছে, যেন আপনারা আরও উচ্চতর অ্যাকাডেমিক ওয়ার্ড ইউজ করতে পারেন আপনার লেখার মাঝে। চতুর্থ যেই কাজটা, সলিউশনস মাস্ট বি প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক। এখন আপনি এটা বলতে পারেন না যে আমার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সমাধানে শহরের থেকে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিয়ে আমার এলাকায় বিদ্যুৎ সাপ্লাই চালু করতে হবে যেন আমার এলাকা পর্যাপ্ত বিদ্যুৎ পায়। এরকম অদ্ভুত কোনো সলিউশনস আপনি দিতে পারেন না, বাস্তবসম্মত কোনো সলিউশনস দিতে হবে যেটা অ্যাকচুয়ালি করা সম্ভব এবং যেটা অ্যাকচুয়ালি মেক সেন্স করে। এরপরে 5 নাম্বার যে কাজ, এক্সপ্লেইন হাউ দ্য সলিউশনস হেল্পস। আপনি এই সলিউশন দিলেই হবে না, আপনি আসলেন এসেতে লিখলেন আমার এলাকায় বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি করতে হবে, আমার এলাকায় নতুন পল্লী বিদ্যুৎ স্থাপন করতে হবে, আমার এলাকায় অবকাঠামো উন্নয়ন করতে হবে। করলে কি হবে সেটা আপনাকে বলতে হবে। যেমন আমার এলাকায় যদি নতুন পল্লী বিদ্যুতের কাঠামো নির্মাণ করা হয় তাহলে যে এখানে বিদ্যুৎ বিভ্রাটের সময় কর্মী পাওয়া যায় না, বিদ্যুৎ কর্মী, সেটার সমস্যা দূরীভূত হবে। আমার এলাকায় যদি বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করা যায় এলাকার উন্নয়ন হবে এবং এলাকা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে, যা দেশে বেশি বিদ্যুৎ উৎপাদনে সহায়ক হবে। সো এরকম এক্সপ্লেনেশন দেবেন যে আপনি আপনার সমাধানটা যে দিচ্ছেন এটা করলে অ্যাকচুয়ালি কী হবে। যেমন আমি আপনাদেরকে যেমন বলি যে আইএলসে আপনারা এই কাজ করবেন, আমি কিন্তু এটা বলেই থেমে থাকি না, এটা করলে অ্যাকচুয়ালি আপনার কোন কোন সেগমেন্টে কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট হবে, এক্সপ্লেনেশনও কিন্তু আমি আপনাদেরকে দিই। সো এই অ্যাকচুয়াল কাজটা আপনাদেরকে এই আইএলস রাইটিংয়ের ক্ষেত্রেও করতে হবে। whenever you are writing a problem solution essay, don't do, আপনি কি করবেন না, জাস্ট 2টা জিনিস মাথায় রাখেন, এই 2টা কাজ আপনি করবেন না। লিস্ট টু মেনি টাইনি প্রবলেম সলিউশনস। অনেকে আছে দেখা যায় কি মনে করেন সেই সৃজনশীল কোয়েশ্চেনের মতো 10-12টা প্রবলেম পয়েন্ট যদি আমি লিখি যে এই সমস্যা সেই সমস্যা সমাধানে গিয়েও যদি 10-12টা পয়েন্ট লেখা দিই মনে হয় আমাকে খুব ভালো মার্ক দেবে, কারণ আমি অনেকগুলো সমস্যার সমাধান বের করছি, অনেকগুলো সমস্যা আইডেন্টিফাই করছি। এটা করলে হয়তো আপনি আপনার এসএসসি এইচএসসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে বেশি মার্ক পাবেন, বাট আইএলসে আপনি পাবেন না। আইএলস চাই ডেসক্রিপশন, আপনি কম 2 থেকে 3টা সমস্যার কথা উল্লেখ করেন, 2 থেকে 3টা সমাধান দেন, কিন্তু ডেসক্রিপশনে দেন, বিস্তারিত লেখেন, যেন আপনার এখান থেকে আপনার একাডেমিক লেক্সিক্যাল রিসোর্সেস, আপনার ইংলিশের জ্ঞান, আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলস যাচাই করতে পারেন ইনভিজিলেটর। এরপরে গিভ ওভারলি জেনারেল সলিউশনস।
এখন ধরেন আপনাকে বলছি বিদ্যুতের সমস্যার সমাধান, এখন আপনি এখানে লিখে দিচ্ছেন কি তাই আমাদের উচিত বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে। সো উই হ্যাভ টু মেক সলিউশন অফ দ্য ইলেকট্রিসিটি প্রবলেম, উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম অফ লোডশেডিং, উই হ্যাভ টু ইনক্রিজ পাওয়ার সাপ্লাই। এই যে কমন এক জিনিস লিখছেন, বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে, লোডশেডিং যাতে না হয় এরকম পদক্ষেপ নিতে হবে, এটা তো আমিও বুঝছি, এটা তো আপনিও বুঝছেন, ইনভিজিলেটরও বুঝছে। আপনি অ্যাকচুয়ালি কোনো লজিক বা অ্যান্সার দেবেন যেটা মেক সেন্স করে, যেটা শুনে মনে হবে না এটা আপনি আপনার জ্ঞানকে এখানে ইনপুট দিচ্ছেন, আপনি কিছুটা এফোর্ট দিচ্ছেন এই বিষয়টাকে ইনভিজিলেটরের কাছে বোধগম্য করে তোলার জন্য। এরপরে আসি ইউজফুল ভোক্যাবস। ভোক্যাবস মিনস ভোকাবুলারি। সো এখানে আপনি কী কী ইউজফুল ভোকাবুলারিজ ইউজ করতে পারেন দেখেন, আমি এখানে কিন্তু লিস্ট ডাউন করে দিচ্ছি যে আপনি কোথায় কোন কোন ভোকাবুলারি ইউজ করবেন। এইটা গত ক্লাসে এমডি রাতুল আমাকে বলছিলেন যে এখানে যেন আমি অ্যাড করে দিই। জাস্ট লেট মি চেক, ইজ এনিওয়ান ওয়েটিং অন দ্য ওয়েটিং রুম? না। এমডি রাতুল আমাকে বলেছিলেন যে আপনাদের এই ওয়ার্ডগুলো যদি আমি সাথে সাথে দিয়ে দিতাম, যে এখানে লেখার মাঝখানে কোন কোন ওয়ার্ড টাস্ক 2-তে অ্যাড করলে আপনাদের ডেভেলপমেন্ট হবে, তাইলে আপনাদের জন্য সুবিধা হয়। সো আমি আজকে এটা ইনপুট করে দিয়েছিলাম। আমি কিন্তু টাস্ক 1-এ আপনাদের যেরকম ওয়ার্ড দিয়ে দিতাম, টাস্ক 2-এর ক্ষেত্রেও এখন থেকে এরকম ওয়ার্ডগুলো প্রোভাইড করে দিব। আপনাদের কনস্ট্যান্ট ফিডব্যাকের ওপর বেস করেই আমি আপনাদের জন্য নোটগুলোকে আরও মডিফাই করি, আপনাদের উপযোগী করে তুলি। সো আসুন এবার দেখি প্রবলেমস। দ্য ফার্স্ট প্রবলেম ইজ আ মেজর ইস্যু ইজ, একটা প্রধান কারণ হচ্ছে, এটা দিয়ে আপনি আপনার সমস্যাগুলো লেখা শুরু করতে পারেন। আ মেজর ইস্যু ইজ দ্য বিকজ অফ লোডশেডিং উই কান্ট স্টাডি প্রপারলি, বিকজ অফ লোডশেডিং দ্য অপারেশনাল থিংস ইন দ্য হসপিটাল অর অপারেশন থিয়েটার রুইন্স। তার পরবর্তীতে আপনি কি লিখতে পারেন, ওয়ান সিগনিফিক্যান্ট কনসার্ন ইজ বিকজ অফ লোডশেডিং দ্য অফিস অ্যান্ড আদার কনস্ট্রাকশন ফ্যাক্টরিজ আর স্টার্ভিং। তার পরবর্তীতে দিস লোডশেডিং লেডস টু দ্য সিগনিফিক্যান্ট প্রবলেম অফ দি নন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস ইন আওয়ার লোকালিটি। সো এইরকম ওয়ার্ডগুলো আপনি সমস্যার সমাধানে অর্থাৎ সমস্যার ব্যাখ্যাকরণে ইউজ করতে পারবেন। এখন কজেস, কজেস বলতে কি বোঝায়? কারণ। কজেস ব্যাখ্যা করতে আপনি কোন কোন ওয়ার্ড ইউজ করতে পারেন? কজেসের জন্য আপনি এই উক্ত ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, যেমন দিস ইজ মেইনলি ডিউ টু ড্যাশ। যেমন আপনি বলতেছেন আপনার এলাকায় লোডশেডিং হয় মূলত অবৈধ বিদ্যুতের লাইনগুলো সরবরাহের কারণে। সো দিস ইজ মেইনলি ডিউ টু আনঅথরাইজড ইলেকট্রিসিটি লাইন অ্যান্ড ইলেকট্রিসিটি পোলস ইন আওয়ার লোকালিটি। এটার মেইন কারণই হচ্ছে আমার এলাকায় অননুমোদিত বিদ্যুৎ লাইন এবং বিদ্যুতের যে স্তম্ভ রয়েছে সেগুলোর কারণে। আ কি ফ্যাক্টর বিহাইন্ড দিস ইজ দ্য ডিস্টেন্স অফ আওয়ার ভিলেজ ফ্রম দ্য সিটি। এর পিছনে আরেকটা অন্যতম কারণ হচ্ছে শহর থেকে আমাদের গ্রামের দূরত্ব। সো দিস কাইন্ড অফ ওয়ার্ড শুড বি ইউজড ইন টু এক্সপ্লেইন দ্য কজেস। কারণ ব্যাখ্যার জন্য আপনি এই জাতীয় ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। এরপরে আসি সলিউশনস। সলিউশনস মানে কি? সমাধান। আ ভায়াবল সলিউশন উড বি, একটা নির্ভরযোগ্য সমাধান হতে পারে এইটা। আ ভায়াবল সলিউশন শুড বি এস্টাবলিশিং আ পল্লী বিদ্যুৎ ইনফ্রাস্ট্রাকচার ইন আওয়ার লোকালিটি। একটা নির্ভরশীল সমাধান হতে পারে আমাদের এলাকায় পল্লী বিদ্যুতের একটি স্থাপনা নির্মাণ। Authorities should implement hard and fast laws to prevent unauthorized line. কর্তৃপক্ষ কঠিন নিয়ম স্থাপন করতে পারে এইখানে অবৈধ বিদ্যুৎ সংযোগ এড়িয়ে চলার জন্য। সো এইরকম আপনি বিভিন্ন ওয়ার্ডগুলো ইউজ করবেন এখানে দেওয়া 4টা ফ্রেজাল সেন্টেন্স বা ফ্রেজাল ওয়ার্ড পোর্শন কিংবা ক্লজ যাই বলেন না কেন ইউজ করবেন আপনার সলিউশনসগুলো ব্যাখ্যা করার জন্য। এরপরে আসছি কনসিকুয়েন্স বা রেজাল্ট। এই যে আমি কিন্তু উপরেই আপনাদেরকে বলে আসছি যে এখানে যখন আপনারা সলিউশন লিখবেন শুধু সলিউশন লেখাই বসে থাকেন না, সলিউশন লেখার পরবর্তীতে আপনারা এইটুকু অন্তত এক্সপ্লেইন করেন যে এই সলিউশন করলে অ্যাকচুয়ালি কী হবে। এই যে এক্সপ্লেইন হাউ দ্য সলিউশন হেল্পস, এই যে সমস্যার সমাধানটা দিলেন আপনি, এই সমস্যার সমাধান ফলো করলে অ্যাকচুয়ালি কী হবে, এটা যখন আপনি অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করতে পারবেন তখনই আপনার বডি প্যারাগ্রাফ 2 অর্থাৎ আপনার 4 নম্বর প্যারাটা মিনিংফুল হবে। সো এর জন্য আপনি কী কী ওয়ার্ড ইউজ করবেন? Consequently, therefore, as a result, তো এটার কিছু এক্সাম্পল দেখি। whenever the unauthorized line will be cut down, as consequently the electricity load shedding condition will be developed. তারপরে আপনি বললেন whenever there will be a পল্লী বিদ্যুৎ সমিতি or a পল্লী বিদ্যুৎ building will be established in our locality, as a result there will be more frequent electricity workers available in our locality. যখন আমার এলাকায় পল্লী বিদ্যুতের ভবন নির্মাণ করা হবে তখন যে কোনো প্রয়োজনে অতিরিক্ত পল্লী বিদ্যুতের কর্মীদেরকে আমরা আমাদের পাশে পাবো। সো এই সকল মেথড ইউজ করে আপনি একটা প্রপারলি আপনার রাইটিং টাস্ক 2 এর 4th টাইপ অর্থাৎ প্রবলেম সলিউশন এসে লিখতে পারেন।
এখন আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন আইএলটিএস এক্সামে আসা বেশি গুরুত্বপূর্ণ টাইপের ভেতরে রয়েছে প্রবলেম সলিউশন এসে অ্যান্ড অপিনিয়ন বেসড এসে। আমি কিন্তু বলছি না যে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি বলছি এইটি এবং যেখানে আপনার অপিনিয়ন জানাতে হয় যে ইজ ইট রাইট অর ইজ ইট রং, এই দুই জাতীয় যে এসে রয়েছে এই দুইটা এসেই সবচেয়ে বেশি আসে, যা আপনারা বিগতবারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে কিংবা ভালো মতো পর্যবেক্ষণ করলে দেখতে পারবেন। এবার আসুন, আমরা তো জানলাম যে কি করলে ব্যান্ড 8+ পাবো, আমরা জানলাম কি করা উচিত কি করা উচিত না, কয়টা প্যারা হবে, কোন প্যারায় কী লিখবো, কী ভোকাবুলারি ইউজ করব, আমাদের স্টার্টিংয়ের জন্য আমরা কোন সেন্টেন্স ইউজ করব, আমরা কীভাবে বুঝবো এটা একটা প্রবলেম সলিউশন এসে, আমরা প্রত্যেকটা টপিকই একদম বিস্তারিতভাবে আলোচনা করে আসছি। অ্যান্ড দেন আমরা চলে আসবো আমাদের লাস্ট পোর্শনে, এই রাইটিং টাস্ক 4-এর অর্থাৎ টাস্ক 2-এর টাইপ 4-এ, সেটা হচ্ছে এক্সাম্পল কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন আমরা দেখি, যেটা দেখে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমাদের কী করা উচিত। একটা কোয়েশ্চেন থাকলে, মেনি সিটিস আর ফেসিং সিরিয়াস ট্রাফিক কনজেশন। এখন আপনারা বলতে পারেন যে কনজেশন মানে কি, আপনারা পুরাতন নোট বিশ্লেষণ করলে দেখতে পাবেন কনজেশন মানে যে ট্রাফিক বিভ্রাট বা অতিরিক্ত প্রেশার, অতিরিক্ত চাপ, বা সহজ ভাষায় আপনি ট্রাফিক জ্যাম বলতে পারেন, এই বিষয়টারই সমর্থক শব্দ হচ্ছে কনজেশন। এখন এই কনজেশনটা কিন্তু আমি আপনাদের দেওয়া ভোকাবুলারি স্কুলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আপনারা যদি রেগুলার পড়ে থাকেন এই ওয়ার্ডটার মিনিং আপনারা অবশ্যই জানেন। সো মেনি সিটিস আর ফেসিং সিরিয়াস ট্রাফিক কনজেশন, অনেক শহর মারাত্মক রকমের ট্রাফিকগত যে বিভ্রাট রয়েছে তার ভোগান্তিতে ভুগছে। হোয়াট আর দ্য প্রবলেম কজড বাই দিস ইস্যু, এর কারণে কী কী সমস্যার উদ্ভব হচ্ছে, অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান বি ইমপ্লিমেন্টেড, এবং এটার সমাধানে আমরা কী কী সমাধান প্রয়োগ করতে পারি, এই সকল বিষয় নিয়েই মূলত এখানে আলোচনা করা হবে। সো আসুন আমরা এখন দেখি একটা ব্যান্ড 8+ অ্যান্সার, যেখানে আমরা সহজ ভাষা ব্যবহার করব, স্ট্রং লজিক ইউজ করব। এখন আপনারা দেখবেন যে এখানে আমি অনেকটা সহজ ভাষায় লিখছি। সো এইটা অনেকটা সহজ ভাষায় লেখার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, গতকাল ক্লাসের পরবর্তীতে অনেকে নক করেছিলেন যে আমি যে মডেল অ্যান্সারগুলো দিচ্ছি সেখানে বেশ কিছু ভাষা থাকছে যে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, আপনারা যদি আরেকটু সহজে হায়ার ব্যান্ডে পৌঁছাতে পারেন আপনাদের জন্য ইজিয়ার হয়। তাই জন্য আমি এখানে ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ইজিয়ার ইউজ করছি আর লজিকগুলো স্ট্রং ইউজ করছি, যেন আপনারা একটা সুস্পষ্ট ব্যান্ড স্কোর আনতে পারেন। সো লেটস স্টার্ট উইথ দ্য অ্যানালাইসিস। এখানে দেখেন, আপনারা বলতে পারেন এই যে ভাই এখানে তো 4টা প্যারা দেওয়া, আমি কিন্তু বলছিলামই যে আপনি লেখা ভেদে 4টা প্যারা হবে এবং কখনো 5টা প্যারা হবে। সো আপনি 4টা প্যারা দিয়েও কিন্তু এনাফ মার্কিং নিয়ে আসতে পারেন যদি আপনি সেটা গুছায় লিখতে পারেন। আপনি 8-এর ওপরে যদি এইম করেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই 5 প্যারায় লিখবেন, আর আপনি যদি 7 to 8 ব্যান্ডস করে স্যাটিসফাইড থাকেন তাহলে আপনি 4 প্যারাতে আপনার রাইটিংটা এন্ড করতে পারেন। এবার আসুন আমরা দেখি আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, অর্থাৎ আমাদের স্টার্টিং, যেটা আমাদের ভূমিকা। এখন ভূমিকায় কী করতে হবে, প্যারাফ্রেজিং করতে হবে, অর্থাৎ প্রশ্নে দেওয়া সমস্যাটিকে নিজস্ব ভাষায় এক্সপ্লেইন করতে হবে। দেন উই হ্যাভ টু ইউজ দ্যাট মেমোরাইজ সেন্টেন্স, উপরে সেই মুখস্থ বাক্যের শূন্যস্থানে ওয়ার্ড বসিয়ে ইউজ করতে হবে। সো লেটস স্টার্ট। ট্রাফিক জ্যামস হ্যাভ বিকাম আ সিরিয়াস প্রবলেম ইন মেনি বিগ সিটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন আপনি বললেন যে ভাই উপরে তো লিখলাম ট্রাফিক কনজেশন, তো এখানে আমরা ট্রাফিক জ্যাম নিয়ে কেন লিখছি? আমি অলরেডি বলছি কনজেশন মিনস জ্যাম বা বিভ্রাট বা সমস্যা বা যে কোনো ধরনের বিভ্রাট। সো এইখানে আমরা কনজেশনের পরিবর্তে এখানে জ্যাম ইউজ করছি, কজ উই আর ডুইং প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিংয়ে উক্ত শব্দের সমার্থক শব্দ ইউজ করতে হয়, দ্যাটস ওয়াই উই প্যারাফ্রেজ ইন দিস ম্যানার। Traffic jams have become a serious problem in many big cities around the world. ট্রাফিক জ্যাম পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় বড় শহরগুলোতে একটা বড় সমস্যা কিংবা উল্লেখযোগ্য সমস্যায় পরিণত হয়েছে। This essay will discuss the main issue caused by congestion and suggest several practice solutions. এই এসেতে আমি প্রধান কারণগুলো তুলনা করব এই বিভ্রাটের এবং বেশ কিছু প্রয়োগযোগ্য সমস্যার সমাধানকে আমি আলোচনা করব। সো এইখানে সেকেন্ড লাইনটা আপনি উপরে মুখস্থ সেন্টেন্সটাকে হুবহু কপি পেস্ট করে দিতে পারেন। যেমন এখানে যেহেতু আমরা ট্রাফিক কনজেশন নিয়ে কথা বলছি, সো উপরের আমরা চলে যাই সেই মুখস্থ সেন্টেন্সটা। হোয়ার ইজ দ্যাট সেন্টেন্স? হিয়ার ইজ দ্য সেন্টেন্স। দ্য ইস্যু অফ, এখানে বসালেন ট্রাফিক কনজেশন। দ্য ইস্যু অফ ট্রাফিক কনজেশন হ্যাজ বিকাম ইনক্রিজিংলি সিরিয়াস। দিস এসে উইল এক্সপ্লোর দ্য মেইন প্রবলেমস অ্যান্ড সাজেস্ট পসিবল সলিউশনস। দেখলেন কত সহজে আপনি এক্সপ্লেইন করে দিতে পারলেন। জি, আপনি আজ করতে পারেন। ওকে, লেট মি চেক। Okay, thanks for letting me know.
তো এইখানে আমরা দেখলাম যে আমরা এখানে কি দেখেছিলাম যে কোন সেন্টেন্সটা ইউজ করে আমরা আমাদের প্যারাফ্রেজিং করব। সো আমরা যেহেতু ট্রাফিক কনজেশন বা ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলছি, সো আমরা প্রথমে প্যারাফ্রেজ করলাম, এরপরে আমরা ইউজ করব দ্য ইস্যু অফ ট্রাফিক কনজেশন হ্যাজ বিকাম ইনক্রিজিংলি সিরিয়াস, দিস essay will explore the main problems and suggest possible solutions. সো এইভাবে কিন্তু আপনি খুব সুন্দর একটা প্যারাফ্রেজিংয়ের পরবর্তীতে স্টার্টার সেন্টেন্স দিলেন। এখন আপনাদের কোশ্চেন জাগতে পারে এই বাক্যটা দেওয়া কি মাস্ট? হ্যাঁ, আপনার একটা পরিপূর্ণ ভূমিকা বা স্টার্টিং অথবা আপনার পরিপূর্ণ ইন্ট্রোডাকশনে এই বাক্যটা থাকা মাস্ট মানে ফরজ। এখন আপনাদের আউট অফ দ্য টপিক, যেমন লাস্ট ব্যাচে আমি কথা বলার সময় অনেকে বললো যে ভাই ফরজ তো হয় ইসলামে, তো এইখানে ফরজ কীভাবে হয়? ফরজ একটা অ্যারাবিক ওয়ার্ড যেটার অর্থ অবশ্য পালনীয়, মানে এটাকে আপনাকে অবশ্যই করতে হবে। যেমন আপনার পড়াশোনা যদি অবশ্যই করতে হবে, আপনার টিচার আপনাকে বলতে পারে পড়াশোনা করা ফরজ, বা হচ্ছে গিয়ে আপনার এই কাজটা অবশ্যই করতে হবে আজকের মধ্যে, হোমওয়ার্ক করা ফরজ। সো ইটস অ্যান ইসলামিক অ্যারাবিক ওয়ার্ড হুইচ মিনস ইউ মাস্ট হ্যাভ টু ডু ইট, দ্যাটস ওয়াই আমি এই ওয়ার্ডটা ইউজ করি। দ্যাট মিনস আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে, না করলে অবশ্যই এটার পেনাল্টি অথবা নেগেটিভ মার্কিং রয়েছে। এরপরে আসুন আমরা বডি প্যারাগ্রাফ 1-এ চলে যাই। বডি প্যারাগ্রাফ 1-এ কী থাকার কথা ছিল? প্রবলেম সলিউশন এসএসএ। আমরা এখানে প্রবলেম ব্যাখ্যা করব, প্রবলেম দেব, প্রবলেমের কারণটা লিখব, এরপরে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। এখন এই এক্সাম্পলটা হতে পারে আপনার নিজস্ব জীবনের এক্সাম্পল, হতে পারে জাতিগত এক্সাম্পল বা বিশ্বব্যাপী ফেস করা কোনো এক্সাম্পল। সো আসুন দেখি। ওয়ান মেজর প্রবলেম ইজ ওয়েস্টেড টাইম। একটা অন্যতম সমস্যা হচ্ছে গিয়ে এর কারণে প্রচণ্ড পরিমাণে সময় অপচয় যায়। When people spend many hours stuck in traffic, they lose valuable time that could be used for work or family. যখন মানুষজন ট্রাফিকে আটকে থাকে তারা তাদের মহামূল্যবান সময় হারিয়ে ফেলে, যেটা সে তার কর্মক্ষেত্রে অথবা পরিবারের সময় কাটাতে পারত। This can reduce productivity and increases stress, যেটা আমাদেরকে প্রোডাক্টিভিটি অর্থাৎ কর্ম উৎপাদনশীলতা কমিয়ে দেয় এবং আমাদের মাঝে দুশ্চিন্তা কিংবা নিজের ব্যাপারে কনফিডেন্স যেটা থাকে সেটাকে হ্রাস করে দেয়। অ্যানাদার ইস্যু ইজ এয়ার পলিউশন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বায়ু দূষণ। Cars release harmful gases which moving slowly, which reduce air quality and leads to health problems such as asthma. সো গাড়িরা যখন ধীর গতিতে চলাচল করছে তখন তারা ক্ষতিকারক গ্যাস নির্গত করে, যা বাতাসের কোয়ালিটি অর্থাৎ মানকে ডিক্রিজ অথবা হ্রাস করে দেয়, যা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা যেমন অ্যাজমার সৃষ্টি করে। For example, উদাহরণ হিসেবে নেওয়া যায়, research in Delhi shows that the traffic emissions are one of the biggest contributors to respiratory illness. এখন আপনার মনে হতে পারে ভাই কি রেসপিরেটরি ইলনেস কি? রেসপিরেটরি ইলনেস মানে হচ্ছে গিয়ে শ্বাস প্রশ্বাসগত সমস্যা বা শ্বাসনালীগত সমস্যা। এখানে আপনি এটা না দিয়ে দিতে পারেন দিস কুড কজ অ্যাজমা। সো এখন আপনার কোশ্চেন জাগতেই পারে আমি তো দিল্লির রিসার্চ কিছু জানি না, তাহলে আপনি আপনার পার্সোনাল জীবনে কোনো একটা লজিক দিয়ে দেন। ফর দ্য ট্রাফিক জ্যাম আই এম ওয়েস্টিং হিউজ অ্যামাউন্ট অফ টাইম while we face the traffic jam there is a huge pollution which causes damage to my skin. আপনি আপনার স্কিনের কথা বলেন যে ট্রাফিক জ্যামে থাকার কারণে আপনাকে অনেক সময় পলিউশনের মুখোমুখি হতে হয়, এই কারণে আপনার স্কিনের অনেক ড্যামেজ যাচ্ছে। আপনার রিয়েল লাইফ একটা এক্সাম্পল ইউজ করলেন। যদি না আপনার কাছে এরকম কোনো বৈশ্বিক কিংবা রিসার্চ বেসড এক্সাম্পল থাকে, তবে বৈশ্বিক কিংবা রিসার্চ বেসড এক্সাম্পল ইউজ করা বেটার। আপনি পার্সোনাল এক্সাম্পল ইউজ করতে পারেন, সেটা নেগেটিভ মার্কিং করবে না, বাট বৈশ্বিক বা রিসার্চ বেসডটা ইউজ করা ফার বেটার। এরপরে আসি আমরা এর সলিউশন প্যারাগ্রাফে যাচ্ছি। সলিউশনে কি লিখছে? এ প্র্যাকটিক্যাল সলিউশন ইজ টু ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্টেশন। এর একটা প্র্যাকটিক্যাল সমাধান হতে পারে পাবলিক ট্রান্সপোর্টেশন বা গণপরিবহনের উন্নতি সাধন করা। ইফ বাসেস অ্যান্ড ট্রেনস আর কমফোর্টেবল, অ্যাফোর্ডেবল অ্যান্ড অন টাইম, মোর পিপল উইল চুজ দেম ইনস্টেড অফ কার্স। যদি বাস এবং ট্রেন সঠিক সময় পৌঁছায়, সেটা যদি সস্তা হয়, আরামদায়ক হয়, তাহলে মানুষজন গাড়ির পরিবর্তে সেগুলো ব্যবহার করবে। এখন আপনার একটা ব্যক্তিগত কোশ্চেন জাগতেই পারে গাড়ি ব্যবহার না করে এগুলো ব্যবহার করলে লাভ কী? একটা বাস 40 জন থেকে 60 জনকে ক্যারি করতে পারে। এই 40 জন মানুষই যখন ব্যক্তিগত যানবাহন ইউজ করে তখন তার মধ্যে ধরুন 30 জন বাইক ইউজ করলো, 10 জন কার ইউজ করলো। সো এইটা কিন্তু রাস্তায় গাড়ির সংখ্যা বাড়িয়ে দিল। যেখানে থাকার কথা ছিল একটি বাস, সেখানে থাকছে রাস্তায় 40টি গাড়ি। এই কারণেই যদি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা হয় তাইলে এই ট্রাফিক জ্যামটা কমে যাবে। কেননা পাবলিক ট্রান্সপোর্টেশন যাতে মানুষ ব্যবহার করে, তাই আমাদের কী করতে হবে? পাবলিক ট্রান্সপোর্টেশনকে কমফোর্টেবল, আরামদায়ক করতে হবে, অ্যাফোর্ডেবল মানে খরচের মধ্যে নাগালের মধ্যে আনতে হবে, অ্যান্ড সেভ টাইম মানে টাইম মতো চলতে হয় যেন সেটা নিশ্চিত করতে হবে। দিস উইল রিডিউস দ্য নাম্বার অফ ভেহিকলস অন দ্য রোড। এইটা রাস্তায়
যানবাহনের সংখ্যা হ্রাস করে দেবে। এখন আপনি বলতে পারেন এখানে তো আমি সলিউশন অলরেডি দিয়েই দিছি যে পাবলিক ট্রান্সপোর্টেশনের বদলে ইউজ করতে হবে গাড়ির বদলে। তার পরবর্তীতে কেন আমি লিখলাম এটা রাস্তায় গাড়ির সংখ্যা কমিয়ে দেবে, এইটা আপনি লিখলেন যার মাধ্যমে আপনি নির্দেশ করলেন যে রাস্তায় এতে গাড়ির সংখ্যা কমে যাবে, এতে পরিবেশ দূষণের মাত্রাটা কমে যাবে, ট্রাফিক জ্যামও মিটে যাবে। এটা কেন দিলাম, কেননা উপরে কিন্তু আমি এক্সপ্লেন করে আসছিলাম বডি প্যারাগ্রাফ 2-তে আপনাকে অবশ্যই দেখাতে হবে এই ফলাফলের পরিণাম কী দাঁড়াবে, এটা যদি আপনি পদক্ষেপটা গ্রহণ করেন। Another effective measure is to promote car sharing and cycling. আরেকটা সঠিক মেথড হচ্ছে গাড়ি এবং সাইকেল শেয়ার করা বৃদ্ধি করতে হবে। যেমন ধরুন আপনি নিজে অফিসে যাচ্ছেন, আপনার গাড়িতে আরও 3টা সিট খালি রয়েছে, সেই 3টা সিটে আপনি অন্য ব্যক্তিদের রাইড শেয়ারিংয়ের মাধ্যমে তাদের অফিসে পৌঁছে দেন। এতে একটা গাড়িতেই কিন্তু 4টা মানুষ যাতায়াত করতে পারলো, যেটা সড়কে গাড়ির সংখ্যাকে কমিয়ে দেবে। আর সাইকেল ইউজ করে তো পরিবেশ দূষণ কম ঘটে, আর সাইকেল আকারেও ছোট, যেই কারণে ট্রাফিক জ্যামও ক্রিয়েট করবে না, কেননা রাস্তায় কম পরিমাণ জায়গা দখল করবে। Governments can build safe bicycle lanes and encourage companies to support ride-sharing programs. সরকার নিরাপদ সাইকেল চালানোর লেন আলাদা একটা রাস্তা তৈরি করতে পারে এবং বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানিদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করতে পারে কিছু অর্থ ভর্তুকি দেওয়ার মাধ্যমে, যাতে মানুষজন সেগুলো ব্যবহারে বেশি আগ্রহী হয়। হেল্পিং রিডিউস পলিউশন অ্যান্ড ট্রাফিক অ্যাট দ্য সেম টাইম। এটা একাধারে যেমন পলিউশন বা দূষণ কমাবে, সেইখানে ট্রাফিকও কমাবে। এখানে কিন্তু 2টা সলিউশন দিছি, 2টা সলিউশনেরই পরিণাম কিন্তু ব্যাখ্যা করছি। পরিণাম ব্যাখ্যা না করলে কখনোই আপনাকে বডি প্যারাগ্রাফ 2-তে অর্থাৎ আপনার 3 অথবা 4 নাম্বার প্যারাতে কখনোই আপনাকে ফুল মার্ক প্রদান করবে না। সো আমাদেরকে সবসময় পরিণাম দেখাতে হবে যে এই সমস্যার সমাধান করলে কি হবে। In conclusion, এবার আসি উপসংহার। ট্রাফিক কনজেশন লিডস টু ওয়েস্টেড টাইম অ্যান্ড পোর এয়ার কোয়ালিটি। ট্রাফিকের যেই সমস্যাটা, এইটা আমাদের অনেক সময় অপচয় করে এবং বায়ুর মান বা সূচক হ্রাস করে দেয়। হাউএভার, যাই হোক, বাই ইমপ্রুভিং পাবলিক ট্রান্সপোর্টেশন, গণপরিবহনের উন্নতির মাধ্যমে অ্যান্ড এনকারেজিং ইকো ফ্রেন্ডলি ট্রাভেল এবং পরিবেশ বান্ধব যাতায়াত বা ভ্রমণ নিশ্চিতকরণের মাধ্যমে বা মানুষকে আগ্রহী করে তোলার মাধ্যমে সিটি ক্যান ম্যানেজ দ্য প্রবলেম মোর ইফেক্টিভলি। শহর এই সমস্যাগুলোকে আরও সুনিপুণভাবে সমাধান করতে পারে। সো এইভাবে কিন্তু দেখেন আপনি একটা প্রপারলি অ্যান্সারকে ইঞ্জিনিয়ারিং ওয়েতে স্ট্রাকচার করতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা রুলস এখানে মানা হয়েছে, প্রত্যেকটা প্যারাতে যা থাকার কথা ছিল তা উল্লেখ করা হয়েছে। এখানে আপনার স্টার্টিংয়ে প্যারাফ্রেজিং থাকার কথা ছিল, তার পরবর্তীতে যে মুখস্থ বাক্যটির শূন্যস্থান সহ থাকার কথা ছিল, বডি 1-এ একটা রিয়েল লাইফ এক্সাম্পল থাকার কথা ছিল, বডি 2-তে আপনার সমাধানের ফলাফল দেখানোর কথা ছিল, লাস্টে সামারি থাকার কথা ছিল, মাঝে যেই ওয়ার্ডগুলো ইউজ করতে বলা হয়েছে উপরে তাও ইউজ করা হয়েছে। সো দিস ইজ আ প্রপার অ্যান্সার, আপনার সামনে দিয়ে দেওয়া রয়েছে, আপনি প্রপার অ্যান্সার কীভাবে লিখবেন এখন এটা অনুসরণ করা আপনার ব্যক্তিগত দায়িত্ব। সো এইবার আসি হোয়াই দিস ইজ ব্যান্ড 8+, এটা কেন ব্যান্ড 8+। এখন আপনারা আমাকে অনেকে কোয়েশ্চেন করেন যে আমরা প্রত্যেক দিন লেখা শেষে আমরা আবার রিপিট কেন করি, এটা ব্যান্ড 8+, আমরা তো বুঝেছি। দেখেন আমি প্রথমে যখন আপনাদেরকে বিস্তারিতভাবে বললাম যে কী কী করতে হবে কী কী করা যাবে না, আপনাদের মাথা থেকে জিনিসটা বেরিয়ে যায়। আপনারা অনেকে আছেন যারা দ্বিতীয়বার নোটটা খুলেও পড়েন না, তাই আমি ক্লাসে 2 থেকে 3 বার রিপিট করে দেই যেন আপনাদের ব্রেইনে ঢুকে যায় যে এই জিনিসটা অ্যাকচুয়ালি করতে হবে। কজ আপনারা একটা যদি বারবার রিভিশন নিজে দিতেন তাইলে আপনাদের ব্যান্ড স্কোর এমনিতেই ডেভেলপড হতো। আপনাদের মাঝে অনেকে আছেন যারা পুরো স্ট্রাকচার রুলস ফলো করেন, এটা খুবই অ্যাপ্রিসিয়েবল। আপনাদের লেখার স্ট্যান্ডার্ড অলরেডি 8-এর কাছাকাছিতে চলে আসছে বা 8 ক্রস করে যাবে। সো আমি পরামর্শ থাকবে প্রত্যেক দিন ক্লাস শেষে এটাকে রিভাইজ করবেন। এটা ব্যান্ড 8 কেন? ক্লিয়ার টাস্ক রেসপন্স, প্রবলেম সলিউশন আছে, হ্যাঁ বডি প্যারাগ্রাফ 1-এ প্রবলেমস আছে, বডি প্যারাগ্রাফ 2-তে সলিউশন আছে। অর্গানাইজেশন, ইন্ট্রো, প্রবলেম সলিউশন, কনক্লুশন আছে, লজিক্যাল এক্সপ্লেনেশন আছে, এক্সাম্পল আছে, অ্যাকাডেমিক ভোকাবুলারি বাট সিম্পল এনাফ, হ্যাঁ আমি উপরে অলরেডি যে লিস্ট দিয়েছি সেই ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে। নো গ্রামার, পাঞ্চুয়েশন, মিসটেক্স, এইটা আপনাদের ব্যক্তিগত উদ্যোগে করতে হবে। গ্রামাটিক্যাল প্র্যাকটিস এবং পাঞ্চুয়েশন, আমি আপনাদের সর্বোচ্চ গ্রামার শিখিয়ে দিতে পারি, আপনাদের সমস্যা থাকা টপিকে গ্রামারে আমি ক্লাস করিয়ে দিতে পারি, বাট গ্রামারের প্র্যাকটিস আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক জমা দেবেন, সেখানে যে গ্রামাটিক্যাল ইরর্স থাকে আমি সেগুলো চেক আউট করে আপনাদেরকে জানিয়ে দিব, এই জায়গায় আপনারা ডেভেলপমেন্ট করবেন। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ফর্মাল টোন, কোনো ব্যক্তিগত ইমোশনাল কাহিনী লেখা যাবে না, ন্যাচারালিস্টিক, বাস্তবভিত্তিক, বিজ্ঞানভিত্তিক একটি লেখা হতে হবে। সো এইটা ছিল আজকে আমাদের ক্লাসের টপিক, প্রবলেম সলিউশন এসেতে কী কী করতে হবে। দেন দ্য লাস্ট পোর্শন, এখানে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন আছে, এখানে কিছু ডিসকাসের আছে, স্মার্ট ট্রিক্স, যেমন অলওয়েজ কিপ স্পেসিফিক রিয়েলিস্টিক সলিউশন, বাস্তবভিত্তিক সমাধান দেন, কোনো ম্যাজিক্যাল দৈব সলিউশন দেবেন না। এক্সপ্লেইন দ্য কজ, কারণ দেন, এফেক্ট দেন, সমাধান ব্যাখ্যা করেন। লিঙ্কিং ওয়ার্ড ওয়াইজলি ইউজ করেন।
অ্যাভয়েড ইমোশনাল ল্যাঙ্গুয়েজ, কোনো ইমোশনাল কাহিনী লেখা যাবে না। ইউজ ওয়ান অর মেইন পয়েন্টস অনলি, এক্সপ্লেইন ওয়েল। আপনারা 1 থেকে 2টা পয়েন্টই যদি দেন প্রবলেমে, আর সলিউশনেও যদি 1 থেকে 2টা পয়েন্টই দেন, ভালো মতো ব্যাখ্যা করেন, দ্যাট উইল ব্রিং মোর মার্কস দেন 10 পয়েন্ট। সো আমার সাজেশন হবে সেফে থাকার জন্য আপনারা 2 থেকে 3টা পয়েন্ট লেখেন, ম্যাক্সিমাম 5টা অবধি যাইতে পারেন, এর চেয়ে বেশি যাওয়া দৃষ্টিকটু দেখায়। সো এই ছিল আজকের আমাদের রাইটিং ক্লাসের টপিক। সো এইখানে আমরা আজকে টোটালি আলোচনা করলাম যে আমরা কিভাবে একটা প্রবলেম সলিউশন এসের প্রত্যেকটা পার্টকে এমনভাবে লিখতে পারি যেন আমরা একটা ব্যান্ড 8+ মার্ক অ্যাচিভ করতে পারি। সো এইবার এখান থেকে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো আস্কিংস থাকে, আমাকে আস্ক করতে পারেন, অথবা যদি আপনারা বিষয়টি বুঝে থাকেন আপনারা কাইন্ডলি কমেন্ট সেকশনে ক্লিয়ার লিখতে পারেন, আর কোয়েশ্চেন থাকলে নির্দ্বিধায় আস্ক করতে পারেন। Okay, got it.